হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত 2024-25 সালের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের 210 নম্বর পেজে ভূগোলের যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের উত্তর ছোট বড় সবেরই এবং তার সঙ্গে সঙ্গে ম্যাপ পয়েন্টিং সবই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু দেখো, তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। বেশ, তো দেখো এটা হচ্ছে তোমার 210 পেজ নাম্বার। এখানে দেওয়া আছে 210। এর প্রথমে দেখো এই জলপাইগুড়ি জেলা স্কুলের প্রশ্ন দেওয়া আছে এখানে। ফুল মার্কস 90 এবং টাইম হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। প্রথম যেটা থাকে সেটা 14 নম্বরের এবং 1 নম্বরে 14টি প্রশ্ন থাকে, কোনো বেশি অল্টারনেট প্রশ্ন দেওয়া থাকে না। দেখো প্রদত্ত 1 নম্বর হচ্ছে প্রদত্ত যেটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো কোনটা বহির্জাত প্রক্রিয়া নয়। দেখো এগুলো সবই বহির্জাত প্রক্রিয়া, শুধুমাত্র অগ্নুদ্গমটা বহির্জাত প্রক্রিয়া নয়। নেক্সট হচ্ছে হিমবাহ দ্বারা ব্যবচ্ছিন্ন বহির্ধৌত সমভূমিকে কি বলে? ভ্যালি ট্রেন, এইটা হবে আনসার ঘ। নেক্সট হচ্ছে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো বাজাদা। নেক্সট হচ্ছে ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত শীতল বায়ু হলো মিস্ট্রাল। ঠিক আছে, মিস্ট্রালটা হচ্ছে শীতল বায়ু। উষ্ণ বায়ু এবং শীতল বায়ু দুটো ভাগে ভাগ করা যায়, তার মধ্যে মিস্ট্রাল। তারপর আছে দেখো বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে, অর্থাৎ যেখানে সারা বছর যেহেতু তোমার বৃষ্টিপাত হয় এবং সূর্যালোক সমান হয় পায়, তাই কিন্তু উষ্ণতার প্রসরটা কম। একটি শীতল স্রোত হলো তোমার এগুলোর মধ্যে আছে তোমার ইরমিঙ্গার স্রোত, এটাই হচ্ছে তোমার শীতল স্রোত। তারপর আছে ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগ হলো ইটাই খ, এটা হবে আনসার। তারপর আছে আন্দামান ও নিকোবর দ্বীপকে পৃথক করেছে কোনটা? 10 ডিগ্রি চ্যানেল। এই যে 10 ডিগ্রি যেটা আছে এটাই হবে তোমার অ্যান্সার, 10 ডিগ্রি চ্যানেল। তারপর আছে তিব্বতে ব্রহ্মপুত্র কি নামে পরিচিত? এটা তিব্বতে ব্রহ্মপুত্র, তারপর ড্যাশ দিয়েছে, তার মানে হচ্ছে কি নামে পরিচিত? সাংপো নামে পরিচিত। গটা হচ্ছে অ্যান্সার। নেক্সট হচ্ছে হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের প্রথম পশ্চিমবঙ্গ। তারপরে দেখো ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ সংস্থা হলো মারুতি সুজুকি। কোথায় আছে দেখো? মারুতি সুজুকি, এটা হবে আনসার। তারপর আছে ভারতের বৃহত্তম মহানগর মুম্বাই, সব থেকে বড়। তারপর আছে ভারতের নারী পুরুষের অনুপাত সবচেয়ে কম যে রাজ্যে, সেটা হচ্ছে হরিয়ানা। ঠিক আছে, সেক্স রেশিওটা সব থেকে কম। তারপর আছে রিমোট সেন্সিং মানচিত্রে গভীর অরণ্যের রং হচ্ছে গাঢ় লাল। হ্যাঁ, যত বেশি ডেন্সিটি বেশি তত বেশি লাল হয় রিমোট সেন্সিংয়ের ক্ষেত্রে। তাহলে এটা গেল তোমার 1 নাম্বার। এবার হচ্ছে খ বিভাগ। এখানে শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। এখানে তোমার 6টা তোমার করতে হয়, দেওয়া থাকে 7টা, একটা বেশি দেওয়া থাকে। তাহলে দেখো এখানে কি আছে? গঙ্গা নদীর বদ্বীপ প্রবাহে অশ্বক্ষাকৃতি হ্রদ দেখা যায়। ঠিক আছে, এটা শুদ্ধ। তারপর আছে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় দুপুর বেলায়, না। তারপর আছে দেখো মুখ্য জোয়ার সৃষ্টির প্রধান কারণ হলো পৃথিবীর কেন্দ্রাতিক বল, অশুদ্ধ। তারপর দেখো সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় অটোমোবাইল শিল্পকে, না, এটাও ঠিক নয়। তোমার বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। তারপরে আছে তোমার খারিফ শস্য বর্ষাকালে চাষ করা হয়, 5 নম্বরে বলছে খারিফ শস্য, হ্যাঁ এটা ঠিক আছে। তারপর আছে ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য হলো বিহার। হ্যাঁ, বিহার সব থেকে বেশি, কিন্তু শেষ যে সেন্সাস সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ। তো এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, এটা শুদ্ধ হতে পারে অশুদ্ধও হতে পারে। তো এখানে বিহার দিয়েছে, এটা কিন্তু পুরনো সেন্সাস অনুযায়ী বিহার, আর তাহলে কিন্তু এটা হবে অশুদ্ধ। আর যদি বর্তমান সেন্সাস বলে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ। অতএব এটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি আছে। তারপর আছে ইঞ্চ সিটের RF 1:5 × 10⁶, তাহলে এটা কি? অশুদ্ধ হবে। তারপরে দেখো উপযুক্ত স্থানে শব্দ বসিয়ে পূরণ করো। দেখো এখানে 6টি করতে হয়, দেওয়া আছে এখানে 7টি, এখানেও কিন্তু একটা অল্টারনেটিভ দেওয়া আছে। তাহলে প্রথম কি আছে? ফিওর্ড অপেক্ষিত ছোট ও কম গভীর হলে তাকে কি বলে? তাকে বলছে তোমার ফিওর্ড অপেক্ষিত ছোট এবং কম গভীর হলে তাকে কিন্তু ফিওর্ডই বলা হয়, এটাই কিন্তু অন্য কোনো নামকরণ নেই, এটা ফিওর্ডই বলতে হবে। তারপরে আছে বায়ুমণ্ডলের ড্যাশ অংশে জেট বায়ু প্রবাহিত হয়, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব অংশে। ঠিক আছে, ট্রপোস্ফিয়ার ঊর্ধ্ব অংশে কিন্তু জেট প্রবাহিত হয়। নেক্সট আছে ড্যাশ সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ, তাহলে কি? নিয়ত বায়ুটা হচ্ছে তোমার সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ হয়েছে। তারপরে আছে ভারতের বৃহত্তম জলসেচ হলো ইন্দিরা খাল। হ্যাঁ, সব থেকে বড় জলসেচ।
তারপরে হচ্ছে তোমার একটি ভার হ্রাসকারী শিল্প হলো তোমার লৌহ ইস্পাত শিল্প। হ্যাঁ, ভার হ্রাস হয়, অর্থাৎ যে কাঁচামালটা ব্যবহার করা হয় তার থেকে প্রোডাক্টজাত দ্রব্যটা কিন্তু ওজন কমে যায়। তারপরে দেখো কি আছে, পূর্ব রেলের সদর দপ্তর, পূর্ব রেলের সদর দপ্তর হচ্ছে তোমার কলকাতা, পশ্চিমবঙ্গের কলকাতার গার্ডেন রিচে তোমার এদের সদর দপ্তর, পূর্ব এবং দক্ষিণ পূর্ব। তারপর দেখো তোমার মোলাসেস ড্যাশ শিল্প থেকে নির্গত হয়। কোন শিল্প থেকে মোলাসেস নির্গত হয়? চিনি শিল্প থেকে। ঠিক আছে, এটা হবে উত্তর চিনি। তাহলে এত দূর পর্যন্ত তোমাদের হয়ে গেল। নেক্সট যেটা আছে, এরপরে দেখো দুটি একটি শব্দে উত্তর, অর্থাৎ শর্ট টাইপ একটা বাক্যে উত্তর বলছে যোগ জলপ্রপাত কোন নদীর ওপরে অবস্থিত? তাহলে যোগ জলপ্রপাতটি কোন নদীর উপরে অবস্থিত? সবরমতী নদীর ওপরে। তারপরে আছে সরাবতী। তারপরে আছে তোমার বিশ্ব উষ্ণায়নে কোন গ্রিনহাউস গ্যাসের প্রভাব সবচেয়ে বেশি? CO2, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রভাব কিন্তু সবথেকে বেশি। তারপরে দেখো মরা জোয়ারের সময় সূর্য, পৃথিবী ও চাঁদের অবস্থান কত ডিগ্রি কোণে অবস্থান করে? 90 ডিগ্রি কোণে। উত্তর হবে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। শুধুমাত্র উত্তরটা লিখবে তাহলেই হবে, পুরো প্রশ্নটা না লিখলেও হবে। তারপরে আছে তোমার তেজস্ক্রিয় বর্জ্যের উৎস কি? তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হচ্ছে ইউরেনিয়াম খনি, পারমাণবিক কেন্দ্র থেকে নির্গত বর্জ্য, সোডিয়াম, তারপরে তোমার ট্রান্সিয়ান, এগুলো হচ্ছে তোমার তেজস্ক্রিয় বর্জ্যের তোমার উৎস। তারপরে কি আছে, হিমালয় পর্বতের পূর্ব প্রান্তে অবস্থিত পর্বতটির নাম কি? নামচাবাড়োয়া। পর্বতটির নাম হচ্ছে নামচাবাড়োয়া। তারপর আছে রডোডেনড্রন কোন ধরনের অরণ্যে জন্মায়? তোমার পার্বত্য অরণ্যে রডোডেনড্রন জন্মায়। তারপরে দেখো আছে কলকাতার জীবনরেখা কাকে বলা হয়? কলকাতার জীবনরেখা বলা হয় মেট্রো রেলকে, যেহেতু তোমার জ্যাম থেকে এই রেলই কিন্তু মানুষকে, মেট্রো রেলই কিন্তু মানুষকে সুরাহা দিতে পারে। তারপর হচ্ছে ইনস্যাট কী ধরনের উপগ্রহ? এটা হচ্ছে জিও স্টেশনারি উপগ্রহ। দুটো হয়, একটা সান স্টেশনারি, একটা জিও স্টেশনারি। তাহলে এটা হচ্ছে জিও স্টেশনারি উপগ্রহ। তাহলে এটা চলে গেল। এরপর দেখো এখানে চারটে বাম ডান ম্যাচ করার দেওয়া থাকে। এখানে তোমার ডান দিকের সঙ্গে বাঁ দিকের ম্যাচ তোমাকে করতে হবে। তাহলে প্রথম যেটা আছে আঁধি, আঁধিটা কি হবে? দেখো পরের পাতাতে দিয়েছে আঁধি হচ্ছে তোমার ধূলিঝড়, অর্থাৎ এইখানে এই তোমার পরের পাতাতে এই ধূলিঝড়ের জায়গাতে লিখতে হবে এক। বা তোমরা এরকম করে ক্রস করে দাগ দিয়েও কিন্তু মিলিয়ে দিতে পারো, তাতেও অসুবিধা নেই। নেক্সট হচ্ছে পাঞ্জাব হরিয়ানা। তাহলে পাঞ্জাব হরিয়ানা কি আছে তোমার? নেক্সট কথায় গম বলাই। পাঞ্জাব হরিয়ানা হচ্ছে গম বলাই। তাহলে দুই দুই, তাহলে যেখানে যে গম বলাই আছে এখানে লিখতে হবে তোমাদের দুই। নেক্সট কি আছে তোমার চিকমাগালুরু। তাহলে চিকমাগালুর হচ্ছে তোমার কফির জন্য বিখ্যাত। তাহলে এখানে দেখো কফি আছে, এখানে লিখতে হবে তোমাকে 3, আর বৃষ্টির ছায়া অঞ্চল বাকি যেটা সেটা 4। যদি কোনোটা বুঝতে না পারো তখন সেটা কিন্তু শেষে যেটা পড়ে থাকবে সেটাই হবে। এই সেন্সটা কিন্তু তোমাদের কাজে লাগাতে হবে। তারপরে দেখো 3 নম্বরে যে প্রশ্নটা আছে বিভাগ গ। তাহলে এটা তোমার বিভাগ খ হলো। এবারে আসছে তোমার বিভাগ গ। এবারে তো বিভাগ গয়ের প্রথম যে প্রশ্নটা আছে করাতের দাঁতের ন্যায় বদ্বীপ কীভাবে সৃষ্টি হয়? দেখো করাতের দাঁত এই নামটা কিন্তু আমরা খুব একটা বেশি বলি না, কিন্তু যে প্রশ্ন বা উত্তরগুলো যেগুলো আছে ওখানে কিন্তু দেখবে যে যেগুলো দেওয়া আছে তার মধ্যে করাতের দাঁত কথাটা কিন্তু আছে। আমাদের যে কাসপেট বদ্বীপ যেটাকে বলছে, দেখো এখানে বদ্বীপের শ্রেণীভাগ দেওয়া আছে, সমস্ত রকমের বদ্বীপ দেওয়া আছে। তো এখানে তোমার এই যে তোমার একে 4টি ভাগে ভাগ করছে, ধনুক আকৃতি, পাখির পায়ের মতো, তীক্ষ্ণাগ্র বা কাসপেট বদ্বীপ এবং ত্রিকোণাকার বদ্বীপ। এগুলোর মধ্যে এই 3 নম্বরে যেটা আছে তীক্ষ্ণাগ্র বা কাসপেট বদ্বীপটা হচ্ছে তোমার ওই করাতের দাঁতের মতো। দেখো এখানে পড়লে বুঝতে পারবে যে যদি নদী মোহনায় প্রবল তরঙ্গের প্রভাব থাকে তখন পলিরাশি নদীর মধ্যভাগে সঞ্চিত না হয়ে দুধারে ছড়িয়ে পড়ে। এর ফলে যে বদ্বীপ সৃষ্টি হয় তার সমুদ্রের দিকের অগ্রভাগ বেগ তীক্ষ্ণ, অর্থাৎ করাতের দাঁতের মতো দেখতে হয়। এই জন্য এর নাম হচ্ছে তীক্ষ্ণাগ্র বা কাসপেট বদ্বীপ। উদাহরণ এব্রো টাইবার দ্বীপ। তাহলে দেখো এখানে করাতের দাঁতের মতোই কথাটা কিন্তু লেখা আছে। অতএব এই কথাটা তুলেই কিন্তু প্রশ্নটা দেওয়া হয়েছে। অতএব তোমাদের কিন্তু প্রত্যেকটা শব্দ কিন্তু ভালো করে বুঝতে হবে, আর যদি বুঝতে না পারো তখন অপশনালটাকে তোমার অ্যাটেম্প করার চেষ্টা করবে। তারপরের প্রশ্ন যেটা আছে দেখো ক্রেভাস কি? তাহলে ক্রেভাস কি? এটা হচ্ছে তোমার হিমবাহ থেকে দেওয়া হয়েছে। ক্রেভাস মানে তোমার ওই হিমবাহের মধ্যে যে ক্র্যাক বা ফাটল দেখা যায় সেটিকে তোমার ক্রেভাস বলা হয়। দেখো আমি দেখাই ক্রেভাস। এই ক্রেভাসের জন্য তোমার যারা পর্বতারোহী হয় তাদের কিন্তু অসুবিধা হয়। দেখো ক্রেভাস, বাঘসুন্ড এবং ক্রেভাস দুটো জিনিস প্রায় অনেকটা সমগোত্রীয়। তাহলে ক্রেভাস বাঘসুন্ড, প্রথমে ক্রেভাস দেওয়া আছে। ক্রেভাস কীভাবে সৃষ্টি হয় বলছে হিমবাহ যখন বন্ধুর পর্বতের গা বেয়ে
করির মধ্য দিয়ে নিচের দিকে নামে তখন ঢালের মুখে এলে হিমবাহের পৃষ্ঠদেশে যথেষ্ট টান পড়ার ফলে ওই অংশে লম্বালম্বিভাবে আড়াআড়ি অনেক চির বা ফাটল সৃষ্টি হয়। ঠিক আছে, এই যে চির বা ফাটল সৃষ্টি হয়, হিমবাহর পৃষ্ঠদেশের ও চির বা ফাটলগুলি ক্রেভাস নামে পরিচিত। চলমান হিমবাহের সঙ্গে এগুলি কখনো লম্বালম্বিভাবে কখনো আড়াআড়িভাবে সৃষ্টি হয়ে থাকে। এই দেখো, এইটাকে বলছে ক্রেভাস। এই যে মানে হিমবাহটা, এই ছবিটা দিতে হবে। হিমবাহ যখন তোমার এই পর্বতের গা বেয়ে আসছে, তখন যখন এইরকম টাইপের অংশটা আছে, হিমবাহ তো সোজা প্রবাহিত হয়, পাতের মতো, বরফের পাতের মতো এগিয়ে যায়, তাহলে যখনই যাবে তখন এই অংশটাতে কিন্তু ফাটলের সৃষ্টি হয়, এটাকে বলছে ক্রেভাস। প্রথমেই দেখো ছোটোখাটোগুলোকে, একটাকে বলছে বাগসুন, আর যখন অনেকগুলো এরকমভাবে ক্র্যাক সৃষ্টি হয়, ক্র্যাক থেকে আসছে ক্রেভাস। তো এইরকম ক্রেভাসের উপর দিয়ে যখন পর্বতারোহীরা যখন যায়, তখন কিন্তু ওদের যাতায়াতে অসুবিধা হয়, যেহেতু ফাঁক সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে অ্যালবেডো কি। তাহলে অ্যালবেডোকে আমরা বলতে পারি অকার্যকারী সৌরকিরণ। সৌরকিরণ যেটা আমাদের পৃথিবীতে আসছে, সেই সৌরকিরণের যে অংশটুকু তোমার পৃথিবীকে উত্তপ্ত না করেই বিকিরিত হয়ে পৃথিবী থেকে ফিরে যাচ্ছে, সেটাই হচ্ছে অ্যালবেডো। এর সব থেকে বেশি মেঘ থেকে হয়, সব থেকে কম ভূপৃষ্ঠ থেকে হয়। তাহলে দেখো, সূর্য থেকে আগত মোট সৌরকিরণের শতকরা 34 ভাগ বৃহৎ তরঙ্গ রূপে মহাশূন্যে ফিরে যায়। একে ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডল উত্তপ্ত করতে পারে না, একে পৃথিবীর অ্যালবেডো বলে। ঠিক আছে, এরপরের প্রশ্ন কী আছে দেখো, অ্যালবেডোর পর আছে জিওস্ট্রফিক উইন্ড, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব অংশে যে বায়ুটা প্রবাহিত হচ্ছে, সেটিকেই বলছে তোমার জিওস্ট্রফিক উইন্ড। দেখাই আমি তোমাদের জিওস্ট্রফিক উইন্ড। জিওস্ট্রফিক উইন্ড বলতে কী বোঝো? বলছে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে গড়ে প্রায় 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে সমচাপ রেখার সাথে সমান্তরালে প্রবাহিত বায়ুকে জিওস্ট্রফিক বায়ু বলে। তারপরে কি বলছে, সাধারণত বায়ু চাপ ঢালে এবং কোরিওলিস বলের মধ্যে নিখুঁত ভারসাম্য হলে জিওস্ট্রফিক বায়ুর সৃষ্টি হয়। উদাহরণ কি হচ্ছে, জেট বায়ু একটি জিওস্ট্রফিক বায়ু। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে অর্থাৎ ভূপৃষ্ঠের অনেক ওপর দিয়ে প্রবাহিত হয় বলে এই বায়ুর ভূপৃষ্ঠের সঙ্গে ঘর্ষণজনিত বাধা পাওয়ার সম্ভাবনা থাকে না, তাই অবাধে দ্রুত গতিতে বইতে পারে। তাহলে এগুলোই হচ্ছে তোমার জিওস্ট্রফিক বায়ু। তারপরে কি আছে দেখো, জৈব ভঙ্গুর বর্জ্য। তাহলে ওয়েস্ট বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে আছে তোমার জৈব ভঙ্গুর। এই যে ব্যবস্থাগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে তোমার জৈব ভঙ্গুর জৈব, তাকে যে ভাগ করা হয় 3টে ভাগে, তার মধ্যেই একটা হচ্ছে তোমার জৈব ভঙ্গুর জৈব। দেখো আমি তোমাদেরকে দেখাই জৈব ভঙ্গুর বর্জ্য কী, পরিবেশে এদের প্রভাব কেমন। তাহলে জৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলছে? বলছে যেসব বর্জ্য জীব দ্বারা বা প্রাকৃতিক পদ্ধতিতে বিশ্লেষিত হয় না, ফলে দীর্ঘদিন প্রকৃতিতে অপরিবর্তিত অবস্থায় থেকে যায়, সেগুলি জৈব ভঙ্গুর অভঙ্গুর। এটা জৈব অভঙ্গুর দিয়েছে, সরি, উপরে আছে জৈব ভঙ্গুর। এই দেখো, আমার বুঝতে ভুল হয়েছে, জৈব ভঙ্গুর। বলছে যে জৈব ভঙ্গুর বর্জ্য হলো এমন এক ধরনের বর্জ্য যা মূলত অণুজীব, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি ও বিভিন্ন ক্ষুদ্র অমেরুদণ্ডী প্রাণী দ্বারা বিশ্লেষিত হয় এবং অতি সহজেই সরল উপাদান রূপে প্রকৃতিতে মিশে যায়। উদাহরণ, শাকসবজির খোসা, পাতা, শুকনো ফুল, বাড়ির বাগানের লতা পাতা, ডাল, ডাবের খোলা, পুরনো কাগজ, বই খাতা প্রভৃতি হলো জৈব ভঙ্গুর যৌগ। ঠিক আছে, এগুলোকে তোমার সরল যৌগে রূপান্তরিত করা যায়। বেশ, নেক্সট প্রশ্ন কী আছে দেখো, জৈব ভঙ্গুর যৌগের পর আছে ইউট্রোফিকেশন। আচ্ছা, ইউট্রোফিকেশনটাকে যদি আমরা বাংলা করি তাহলে হচ্ছে অতি পুষ্টিকতা। অতি পুষ্টিকতা হচ্ছে তোমার এই আমাদের যে শহরে যেখানে জঞ্জাল জমা হয় বা জলরাশি জমা হয়, সেখানে জলের অক্সিজেনের মাত্রা কমে গিয়ে সেখানে কচুরিপানা আর এইসবের পরিমাণটা কিন্তু বেড়ে যায়। এইটাকেই বলছে তোমার অতি পুষ্টিকতা বা ইউট্রোফিকেশান। দেখো, এই যে হচ্ছে ইউট্রোফিকেশান। ইউট্রোফিকেশানটা কি বলছে? বলছে কৃষির জমির রাসায়নিক সার শহরে তরল আবর্জনা আবদ্ধ জলাশয়ে মিশে জলের পুষ্টি যোগান বাড়ায়। ঠিক আছে, ফলে জলজ উদ্ভিদের দ্রুত বৃদ্ধি ঘটে, ফলে জল দূষিত হয়, ওই জলজ প্রাণী তোমার ধ্বংস হয়। একেই বলছে ইউট্রোফিকেশান, বা বাংলায় এটাকে বলছে অতি পুষ্টিকতা। নেক্সট প্রশ্ন কি আছে, দুন উপত্যকা কীভাবে সৃষ্টি হয়? তাহলে দেখো, দুন উপত্যকা এটা তোমার ওই হিমালয় ভূপ্রকৃতি থেকে আসছে। আমাদের ভারতের যে ভূপ্রকৃতি, হিমালয় পার্বত্য অঞ্চল, সেখান থেকে দুন উপত্যকাটা এসছে। আমি দেখাই তোমাদের। দেখো, দুন উপত্যকা, দুন বলতে কি বোঝো? পশ্চিম হিমালয়ে বিশেষত গাড়োয়াল হিমালয় অঞ্চলে, মধ্য হিমালয় পর্বতশ্রেণী এবং শিবালিক পর্বতশ্রেণীর মধ্যবর্তী অংশে যেসব দীর্ঘ অল্প বিস্তৃত প্রায় সমতল উপত্যকা আছে, সেগুলিকে দুন বলা হয়। যেমন দেরাদুন, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। ঠিক আছে,
তারপরে দেখো কি আছে, দুনের পরে আছে মৌসুমি বিস্ফোরণ। তাহলে মৌসুমি বিস্ফোরণ জুন জুলাই মাসে আমাদের ভারতবর্ষে মৌসুমি বিস্ফোরণ হয়। অত্যধিক গরম গ্রীষ্মকালের পর যে বর্ষা আসে, সেই গরমের হাত থেকে রেহাই পেতে মৌসুমি বায়ুর যে আগমন, সেটিকে মৌসুমি বিস্ফোরণ বলছে। দেখো, গ্রীষ্মকালের শেষের দিকে বিশেষত মে মাসে উত্তর পশ্চিম ভারতে এক গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এই নিম্নচাপের আকর্ষণে শুধু ভারত মহাসাগরের উচ্চচাপ এলাকা থেকে আর্দ্র বায়ু আরব সাগরীয় ও বঙ্গোপসাগরীয় শাখায় বিভক্ত হয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারতে প্রবেশ করে। এই বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নামে পরিচিত। গ্রীষ্মের অসহ্য গরমের মধ্যে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আকস্মিকভাবেই ভারতে প্রবেশ করে। আকাশ মেঘে ঢাকা পড়ে, শুরু হয় বজ্র বিদ্যুৎ মোক্ষম সহ প্রবল বৃষ্টিপাত। এইভাবে ভারতের বর্ষাকালের সূচনা হয়। একে মৌসুমী বিস্ফোরণ বলে। নেক্সট কী আছে দেখো, মৌসুমী বিস্ফোরণ হয়ে গেল। এবারে বলছে মিলেট কি। দেখো, মিলেট হচ্ছে তোমার আমাদের যে জোয়ার বাজরা রাগি, এই তিনটে শস্যকে একসঙ্গে তোমার মিলেট বলা হয়। এই মিলেট জাতীয় শস্য তোমার যেগুলো মোটামুটি খরাপ্রবণ, সেই সমস্ত জায়গাতে বেশি চাষ করা হয়ে থাকে। দেখায় তোমাদের মিলেট। এই দেখো, মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো? বলছে সাধারণত পশ্চিম এবং দক্ষিণ ভারতের উষ্ণ শুষ্ক অঞ্চলের অনুর্বর মাটিতে কিছু নিম্নমানের এক প্রকার ক্ষুদ্রাকার দানা শস্য জাতীয় শস্য উৎপাদিত হয়, যেমন জোয়ার বাজরা রাগি। হ্যাঁ, এই শস্যগুলিকেই এক কথায় মিলেট জাতীয় শস্য বলে। যেসব জমি ধান চাষের পক্ষে নিকৃষ্ট, সেচের সুবিধা নেই, সেখানে এই শস্য চাষ করা হয়। অর্থাৎ এগুলি খুবই কষ্ট সহিষ্ণু ফসল, মানে এগুলো কষ্ট সহ্য করেও বেঁচে থাকতে পারে, কম জল বেশি তাপমাত্রা। নেক্সট প্রশ্ন কি আসছে, আউটসোর্সিং কি। তাহলে আউটসোর্সিং এটা তোমার শিল্প থেকে দিয়েছে। এটা যেমন কৃষি থেকে দিয়েছে, ঠিক তেমনি এটা দিয়েছে তোমার শিল্প থেকে। দেখায় আউটসোর্সিং জিনিসটা কি বলছে। দেখো, এখানে আছে আউটসোর্সিং। বলছে যেসব শিল্পে কাঁচামাল পরিবেশ বা বাজারের তুলনায় শ্রমিকের দক্ষতার গুরুত্ব বেশি, সেই শিল্পগুলিতে ব্যয় হ্রাস এবং উন্নত মান বজায় রাখার জন্য শিল্পের অনেক কাজই বাইরের সংস্থার মাধ্যমে করিয়ে নেওয়ার যে ব্যবস্থা, তাকে বলছে আউটসোর্সিং। ঠিক আছে, অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসে বাইরের কোনো সংস্থার মাধ্যমে যখন কোনো একটা কাজ করানো হবে, অর্থাৎ তার লেবারটাকে আর কি নেওয়া হবে, তখন সেটাকে বলছে আউটসোর্সিং। ঠিক আছে, আউটসোর্সিংয়ের মাধ্যমে যে কাজ করানো হয় তার মধ্যে তথ্য প্রযুক্তি, ক্রেতা পরিষেবা, কল সেন্টার সার্ভিস প্রভৃতি উল্লেখযোগ্য। ঠিক আছে, এরপরে তোমাদের কি আছে দেখো, আউটসোর্সিং হলো। এবারে দূর সংবেদন বা রিমোট সেন্সিং কোনটাকে বলে। রিমোট সেন্সিং মানে দূর থেকে সেন্স করা। রিমোট মানে দূর, আর সেন্সিং মানে সেন্স করা। তাহলে দূর থেকে যখন কোনো জিনিসকে আমরা টাচ না করে সেটা সম্পর্কে সেন্স করব, তখনই সেটাকে বলছে রিমোট সেন্সিং বা দূর সংবেদন। দেখো, এই যে দূর সংবেদন হয়েছে, দূর সংবেদন হলো ভূপৃষ্ঠের কোনো বস্তু বা উপাদানকে স্পর্শ না করে দূর থেকে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করার প্রক্রিয়া। এরপরে কী আছে দেখো, দূর সংবেদনের পরে বলছে নিষ্ক্রিয় সেন্সর বলতে কী বোঝো। আচ্ছা, নিষ্ক্রিয় সেন্সরকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার সক্রিয় সেন্সর, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় সেন্সর। তো নিষ্ক্রিয় সেন্সরটা হচ্ছে তোমার, দেখো এটা নিষ্ক্রিয় সেন্সর। বলছে এই সেন্সরগুলি দিনের বেলায় বস্তুর ওপর পতিত সূর্যালোকের প্রতিফলনের সাহায্যে বস্তুর তড়িৎ চুম্বকীয় বিকিরণ গ্রহণ করে প্রতিকৃতি গঠন করে, যেমন ফটোগ্রাফিক ক্যামেরা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় নিবৃত সেন্সর। অর্থাৎ এটা কিন্তু সূর্যালোকের উপরেই বেশ করে, কিন্তু আলো, এর নিজস্ব আলো কিন্তু থাকে না। আর সক্রিয় সেন্সরের কিন্তু নিজস্ব আলো থাকে, অর্থাৎ এখানে ব্যাটারির ব্যবস্থা কিন্তু থাকে। বুঝতে পেরেছো? এরপরে দেখো, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লাভের কারণ কি। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু দেখো, এটা কিন্তু এতগুলো পেজ করলাম, কিন্তু এটাই প্রথম এসেছে যে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লাভের কারণ কি। কিন্তু প্রশ্নটা কিন্তু ভালো প্রশ্ন। হ্যাঁ, প্রথম এলেও এটা কিন্তু ভালো প্রশ্ন। দেখো, এখানে কারণটা হচ্ছে তোমার পৃথিবীর যেসব এলাকায় উষ্ণতা খুবই বেশি। হ্যাঁ, এখানে প্রশ্নটা অন্যরকম আছে, বায়ুর ক্ষয় কাজের প্রভাব কোথায় সর্বাপেক্ষা বেশি? উত্তর হবে মরু অঞ্চলে। এবার দেখো কি বলছে, পৃথিবীর যেসব এলাকায় উষ্ণতা খুব বেশি এবং বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারের কম, সেই সব উষ্ণ মরু অঞ্চল বা মরুপ্রায় অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ খুবই কম জন্মায়। ফলে ভূমি প্রায় অনাবৃত এবং চারপাশে উন্মুক্ত থাকে বলে বায়ু তীব্র গতিতে প্রবাহিত হয় ও ক্ষয়কার্য করে। তাছাড়া এইসব অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্যের জন্য স্বাভাবিকভাবে প্রচুর শিলাচূর্ণ, বালিকণা প্রভৃতির সৃষ্টি হয়। এজন্য উষ্ণ মরু অঞ্চল তথা শুষ্ক অঞ্চলেই বায়ুর ক্ষয়কার্যের প্রভাব সর্বাপেক্ষা বেশি। ঠিক আছে, তাহলে হয়ে গেল এটা। এরপরে দেখো, নেক্সট প্রশ্ন আছে,
সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর মধ্যে পার্থক্য কী? তাহলে দেখো এই দুটো বায়ু এক প্রকারের সাময়িক বায়ুর মধ্যেই পড়ছে। তো তোমার এই দুটো বায়ুর মধ্যে পার্থক্য, সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর মধ্যে পার্থক্য কী আছে দেখো। সমুদ্র বায়ু কোনটাকে বলছে? সমুদ্র থেকে সংলগ্ন স্থলভাগের দিকে প্রবাহিত হয় সমুদ্র বায়ুটা, আর স্থলবায়ু স্থলভাগ থেকে সংলগ্ন সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এরপরে কী আছে? দিনের বেলায় প্রবাহিত হয়। সমুদ্র বায়ুটা কিন্তু দিনে প্রবাহিত হচ্ছে, আর স্থলবায়ুটা কিন্তু রাতের দিকে ভোরের দিকে প্রবাহিত হয়। এরপরে কী আছে? সমুদ্র বায়ু দিনের বেলা সমুদ্র শীতল এবং সংলগ্ন স্থলভাগ উষ্ণ থাকে বলে এই বায়ু প্রবাহ সৃষ্টি হয়, আর রাতের বেলা স্থলভাগ শীতল এবং সংলগ্ন সমুদ্র উষ্ণ থাকে বলে এই বায়ুর উৎপত্তি হয়। তারপরে সমুদ্র বলছে এই বায়ু যখন প্রবাহিত হয় তখন সমুদ্রের ওপর থাকে বায়ুর উচ্চচাপ এবং স্থলভাগের ওপর থাকে বায়ুর নিম্নচাপ। আর স্থলবায়ু বলছে এই বায়ু যখন প্রবাহিত হয় তখন স্থলভাগের ওপর থাকে বায়ুর উচ্চচাপ এবং সমুদ্রের ওপর থাকে বায়ুর নিম্নচাপ। তাহলে এটা হয়ে গেল। এরপরে দেখো এটা চিত্রটা আমি তোমাদের দেখিয়ে দিই। এই চিত্রটা দিতে পারো তোমরা। সমুদ্র বায়ু স্থলবায়ুর একটা চিত্র। এই দেখো এই বায়ুটা, এই যে ছবিটা, এটা হচ্ছে তোমার সমুদ্র বায়ুর ছবি, আর এটা হচ্ছে তোমার স্থলবায়ুর ছবি। এই ছবিটা তোমরা দিতে পারো। এরপর কি আছে? সমুদ্র থেকে আসে বলে এই বায়ু আর্দ্র, আর স্থলভাগ থেকে আসে বলে এই বায়ু শুষ্ক। এর প্রভাবে উপকূল সংলগ্ন অঞ্চলে আবহাওয়া মনোরম এবং আরামদায়ক হয়। এর ফলে স্থলভাগের আবহাওয়া গুমোট অস্বস্তিকর অবস্থা বিরাজ করে। তাহলে এটাই হলো তোমার স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য। নেক্সট কি আছে? তো কতটা হলো? এতটা হলো। এরপর দেখো হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব। হুগলি নদী বা আমাদের যেটাকে আমরা এক কথায় গঙ্গা বলে থাকি, সেখানে বলছে যে বর্জ্যের প্রভাব। তাহলে দেখো বর্জ্যের প্রভাব তো আছে, কি কি আছে সেটা তোমাদের দেখাই। দেখো হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব, এই যে হুগলি নদীর উপরে বর্জ্যের প্রভাব। তাহলে গঙ্গার একটি শাখা হচ্ছে ভাগীরথী হুগলি নদী। গঙ্গা সহ ভাগীরথী হুগলি নদীর দুই তীরে অসংখ্য কলকারখানা, বসতি, পৌর এলাকা থেকে বিপুল পরিমাণে ময়লা নদীতে এসে মিশছে। এর ফলে কি ক্ষতি হচ্ছে দেখো? নদীর জলের দূষণ, হ্যাঁ, নানা প্রকার পদার্থ মেশার ফলে নদীর জলের ভৌত, রাসায়নিক ও জৈবিক ধরনের পরিবর্তন ঘটে জল সাংঘাতিকভাবে দূষিত হচ্ছে। নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে জলবাহিত রোগের সংক্রমণ হচ্ছে, অর্থাৎ জলবাহিত যে সমস্ত রোগ হয় সেগুলো হচ্ছে। তারপরে আসছে তোমার 4 নম্বর জলজ বাস্তুতন্ত্রের ক্ষতি, অর্থাৎ জলে যে সমস্ত প্রাণীগুলো বসবাস করে, সে মাছ হোক, কাঁকড়া হোক, কচ্ছপ হোক, তাদের কিন্তু কী হচ্ছে? বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে। আর কৃষিকাজে ক্ষতি হচ্ছে। এই জল ধরো যে সমস্ত জায়গায় কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে সেখানে ক্ষতি হচ্ছে। নদীর ভাঙন এবং বন্যার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে তোমার বর্জ্যের প্রভাব। নেক্সট কি আছে দেখো? পরিবেশের উপর বর্জ্যের প্রভাবগুলি লেখো। তাহলে দেখো গঙ্গার উপরে যেমন বর্জ্যের প্রভাব আছে, এবার ইন জেনারেল পরিবেশের উপরে কিছু প্রভাব কিন্তু আছে। পরিবেশের উপরে বর্জ্যের প্রভাবগুলি কি কি আছে দেখো। প্রথমে বলছে দৃশ্য দূষণ। তাহলে দেখো বর্জ্যের ফলে কিন্তু কোনো একটা জায়গা দেখতে খারাপ লাগে, ময়লা যদি পড়ে থাকে, নোংরা গন্ধ ছড়ায়, এটা দৃশ্য দূষণ। তারপরে বিষাক্ত বর্জ্যের প্রভাব। কলকারখানা থেকে নির্গত বিষাক্ত বর্জ্য জল, মাটি এবং বায়ুকে দূষিত করে। ওইসব পদার্থ পরিবেশের বাস্তুতন্ত্রকে নষ্ট করে দেয়, বিভিন্ন শারীরিক রোগের সৃষ্টি করে এবং উদ্ভিদ এবং প্রাণী জগতের নানা রকম ক্ষতি সাধন করে থাকে। তারপর আছে জমির উর্বরতা হ্রাস। তাহলে কৃষি, গৃহস্থালী এবং শিল্প কেন্দ্রের আবর্জনা কৃষি জমিতে পড়লে ওই জমির উর্বরতা হ্রাস এবং চরিত্র বৈশিষ্ট্য পরিবর্তিত হয়ে থাকে। জলের উপর প্রভাব কী আছে? বর্জ্য পদার্থ নদী, জলাশয় এবং সাগরে পড়লে ওই জল দূষিত হয়ে যায় এবং জলজ প্রাণী ও উদ্ভিদের উপর তার ক্ষতিকর প্রভাব পড়ে। মাছেদের প্রজনন ক্ষমতা নষ্ট হয়, জলজ প্রাণীর উদ্ভিদ মৃত্যু হয়। বায়ুতে প্রভাব কী আছে? বায়ুতে দূষিত বর্জ্য মিশলে বায়ু দূষণ ঘটে, এমনকি বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায়। জীব বৈচিত্র্য ধ্বংস। বিষাক্ত বর্জ্যের প্রভাবে জলাভূমি এবং বনভূমির জীব বৈচিত্র্য দ্রুত নষ্ট হয়ে যায়। মানুষের উপর প্রভাব কী আছে? কঠিন বর্জ্য থেকে টাইফয়েড, জন্ডিস, আন্ত্রিক চামড়ার রোগ, ফুসফুসের রোগ এবং অন্যান্য রোগের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার পরিবেশের উপরে প্রভাব। এরপরে আছে দেখো নর্মদা এবং তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ নেই কেন? দেখো একটা কথা বলি, কোনো নদীর মোহনায় বদ্বীপ নেই সেটা তোমার ধরো একটা তোমার ব্যাপার, কিন্তু নর্মদা এবং তাপ্তি নদী হচ্ছে ভারতের পশ্চিম বাহিনী নদী। ঠিক আছে, এবং এই পশ্চিম বাহিনী নদী হওয়ায় তোমার এদের কিন্তু দৈর্ঘ্যটা খুবই কম। আমরা যদি নর্মদা এবং তাপ্তি নদীকে দেখি, ওই তোমার ঠিক ওই
গুজরাট এর কাছে পশ্চিমে যে গুজরাট আছে কাছাকাছি ওরা পশ্চিম বাহিনী ছোট ছোট দুটি নদী। হ্যাঁ, তাহলে এইখানে কেন হয়নি? তার কারণ হচ্ছে প্রথমে পলিরাশির পরিমাণ যেহেতু কম, যেহেতু দৈর্ঘ্য কম, তাই পলিরাশির পরিমাণ কম, তাই কিন্তু এখানে তোমার বদ্বীপ সৃষ্টি হয়নি। তারপর হচ্ছে সমুদ্রের ঢেউ এবং জোয়ার ভাটা। তাহলে দেখো এটা কিন্তু পশ্চিমে যে ভারত মহাসাগর আছে অর্থাৎ মুম্বাই বন্দর যে জায়গাটা আছে সেই দিকে কিন্তু এসে মিশছে। তাহলে সেখানে ঢেউ এবং জোয়ার ভাটা বেশি থাকার জন্য তোমার সেখানে বন্দর সৃষ্টি হয়নি। বায়ুপ্রবাহ এবং উষ্ণ আর্দ্র জলবায়ু, তাহলে বায়ুপ্রবাহটা সেরকম আছে। অগভীর উপকূলের দরকার হয়, কিন্তু যেখানে তোমার এই নদী দুটি মিশছে সেখানে কিন্তু গভীর সমুদ্র কিন্তু গভীর, যার জন্য তোমার এটা তোমার বদ্বীপ সৃষ্টি করতে পারেনি। আর জলের ঘনত্বটা কম তোমার ভারত মহাসাগরে, যার জন্য তোমার এখানে তোমার লবণতাটা কম, তার জন্য কিন্তু হচ্ছে না। সমুদ্রের উন্মুক্ততা, তাহলে স্থলবেষ্টিত সমুদ্রে নদী মোহনা থাকলে সেখানে বদ্বীপ গঠিত হয়, কারণ সেখানে সমুদ্র স্রোতের প্রভাব কম, কিন্তু এখানে তার অপোজিটাই সৃষ্টি হয়েছে। আর সমুদ্র জলের লবণতা, মোহনার কাছে সমুদ্রের জল লবণতা বেশি হলে নদীর প্রলাশি জোটবদ্ধ এবং ভারী হয়ে দ্রুত অধক্ষিপ্ত হয়ে বদ্বীপ গঠনের হার বাড়ে, কিন্তু সেটা কিন্তু এখানে নেই। এই সমস্ত কারণের জন্য কিন্তু তোমার এই নর্মদা এবং তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি। তারপর দেখো ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কী কী। দেখো ভারতে দ্রুত পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, এই জনসংখ্যা বৃদ্ধির পিছনে অনেকগুলো কারণ আছে, যেমন তোমার দেখায় জনসংখ্যা বৃদ্ধির পথে প্রথম হচ্ছে উচ্চ জন্মহার। ঠিক আছে, মানে তোমার মৃত্যুহারের থেকে জন্মহারটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে মৃত্যুহার কমে যাওয়া, উন্নত পরিমাণ তোমার এখন যে মেডিকেল সায়েন্সের যে উন্নতি, যার জন্য কিন্তু এখন মানুষের মৃত্যুহার কমে গেছে। হ্যাঁ, যার জন্য কিন্তু জন্মহারটা আবার অপোজিট কমে, কিন্তু আবার জন্মহারটা বেড়ে গেছে। তারপর হচ্ছে শিশু মৃত্যুর হার কমে গেছে, মাদার ডেথের পরিমাণ কমে গেছে, এই সমস্ত কারণে কিন্তু জন্মহারটা বেশি। এবার দেখো অর্থনৈতিক কারণের মধ্যে কি কৃষিভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, অর্থাৎ যেখানে ধরো ভারতের অর্ধাংশ বেশি কর্মী কৃষিকাজে নিযুক্ত আছে, কৃষিকাজে শ্রমিকের চাহিদা থাকায় জনসংখ্যা ক্রমে বেড়ে চলেছে। ঠিক আছে, অর্থাৎ যত বেশি মানুষ আসবে তত বেশি প্রোডাকশন হবে, তত বেশি মানে খাটার লোক পাওয়া যাবে। দারিদ্র, ভারতের বেশিরভাগ মানুষ দরিদ্র এবং দরিদ্রতা নিবারণের উপায় হলো জনসন্তান সংখ্যা বৃদ্ধি করা। এরূপ ভাবনাও জনসংখ্যা বৃদ্ধিতে সাহায্য করেছে। ঠিক আছে, তারপরে যে সামাজিক কারণ, তো সামাজিক কারণ কিছু কিছু তোমার যেমন পুত্র সন্তানের আকাঙ্ক্ষা, যৌথ পরিবার প্রথা জনসংখ্যা দ্রুত বৃদ্ধিতে সাহায্য করছে। আবার কিছু কিছু ধর্মীয় কারণও কিন্তু তোমার এর জন্য দায়ী। বিপুল জনসংখ্যায় শরণার্থী আগমন, তাহলে দেশভাগের পরবর্তী দশকগুলিতে প্রতিবেশী দেশগুলি থেকে যেমন বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত জায়গা, মায়ানমার, বিপুল সংখ্যায় শরণার্থী কিন্তু ভারতে আসায় সীমান্তবর্তী রাজ্যগুলির জনসংখ্যা দ্রুত বেড়েছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে এই সমস্যাটা অনেক বেশি। তারপর হচ্ছে জীবনযাত্রার মানোন্নয়ন, বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার উন্নতি, তাহলে এই সমস্ত কারণে কিন্তু তোমার জনসংখ্যা ক্রমশ বাড়ছে। তারপরে কি আছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ। তারপরে দেখো এখানে দিয়েছে উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে দেখো আমাদের যে স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র আছে সেখানে কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য মানে দেখো এগুলোর কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। হ্যাঁ, তাহলে সেই বৈশিষ্ট্যগুলি কী কী আছে দেখো। প্রথমে আছে দূর সংবেদন ব্যবস্থা, অর্থাৎ রিমোট সেন্সিংয়ের সাহায্যে কিন্তু, অর্থাৎ কোনো রকম টাচ না করে কিন্তু উপগ্রহ চিত্র গ্রহণ করা হয়। উন্নত প্রযুক্তি, অর্থাৎ এটা কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি। নেক্সট হচ্ছে স্কেল, এই চিত্রগুলি কিন্তু স্কেল অনুযায়ী হয়ে থাকে। তারপর আছে অক্ষাংশ দ্রাঘিমাংশ, অর্থাৎ এই ছবিতে কিন্তু ল্যাটিটিউড লঙ্গিটিউডটা উল্লেখ থাকে, তারিখ এবং সময় এগুলো কিন্তু উল্লেখ থাকে, সময় তারিখ ডেট সবই। তারপরে সঠিক তথ্য, মানে পৃথিবী পৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের নানা তথ্য সঠিকভাবে কিন্তু পাওয়া যায়। ছবি তোলার সময়, অর্থাৎ কোন টাইমে ছবিটা তোলা হচ্ছে, দিনের বেলায় সূর্যালোকের উপর নির্ভর করে বস্তুর তড়িৎচুম্বকীয় বিকিরণকে কাজে লাগিয়ে ছবি তোলা যায়, রাতের বেলায় রেডারের সাহায্যে ছবি তোলা যায়। অন্যান্য কি আছে, উপগ্রহ চিত্রের সাহায্যে দ্রুত চিত্র গ্রহণ করা, দুর্গম অঞ্চলে জরিপ করা, আবহাওয়ার পূর্বাভাস পাওয়া সম্ভব হয়। ঠিক আছে, তাহলে এই কতগুলো কিন্তু তোমার উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য আছে। তারপরে হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য। দেখো দুটো জিনিস কি, প্রথম যে পার্থক্য সেটা হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র হচ্ছে পুরনো আর এটা হচ্ছে নতুন। ঠিক আছে, দেখো এখানে তোমাদের দেখায় কী কী এখানে দেওয়া আছে। প্রথম হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, প্রাকৃতিক সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলি প্রচলিত প্রতীক চিহ্নের মাধ্যমে মানচিত্রে প্রদর্শন করা হলে তাকে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বলে। আর দূর সংবেদনের মাধ্যমে উপগ্রহ তোলা ছবি হচ্ছে তোমার উপগ্রহ চিত্র। হ্যাঁ, এবারে কি আছে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কিন্তু জমিতে সার্ভে করে এটা তৈরি করা হয়েছে, কিন্তু উপগ্রহ চিত্র কি, উপগ্রহ থেকে রিমোট সেন্সিংয়ের মাধ্যমে কিন্তু ছবিটা নেওয়া হচ্ছে।
তার প্রচলিত প্রতীক চিহ্নের সাহায্যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রকাশ করা হয়। আর উপগ্রহ চিত্রের বিভিন্ন বিষয়গুলি প্রকৃত রং বা ছদ্ম রং ফলস কালার কম্পোজিশনের সাহায্যে প্রকাশ করা হয়। কেবল দিনের বেলাতেই তথ্য সংগ্রহ করা সম্ভব ভূবৈচিত্র্য মানচিত্রে, কিন্তু দিবারাত্রি যে কোনো সময় তথ্য সংগ্রহ করা সম্ভব। ভূবৈচিত্র্য মানচিত্রে সব স্কেল সবসময় ত্রুটিপূর্ণ হয় না, বিশেষত নদী, সড়ক, রেলপথ নিখুঁতভাবে স্কেলে আঁকা যায় না। কিন্তু নির্দিষ্ট উচ্চতায় সংস্থাপিত কৃত্রিম উপগ্রহগুলি অত্যাধুনিক সেন্সার ব্যবহার করে বলে এদের তৈরি মানচিত্রগুলি স্কেল ত্রুটি মুক্ত হয়। তারপর আছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের তথ্য বিশ্লেষণ করা তুলনামূলকভাবে সহজ। প্রচলিত প্রতীক চিহ্ন সম্পর্কে ধারণা থাকলে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র পাঠ করা সম্ভব হয়। আর উপগ্রহ চিত্রে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করা বেশ জটিল, তাই এগুলি বিশ্লেষণে বিশেষজ্ঞ মানুষের প্রয়োজন হয়। অর্থাৎ এটা সহজে বোঝা যায়, এটা সহজে বোঝা যায় না। তাহলে এটা গেল তোমার পার্থক্য। তাহলে এটা হয়ে গেল। দেখো এখানে মজার বিষয় হলো এখানে কিন্তু তোমাদের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু প্রত্যেকটারই একটা করে অল্টারনেট দেওয়া আছে, অর্থাৎ 8টা প্রশ্ন দেওয়া আছে। এবার দেখো আমরা ইও বিভাগে চলে আসছি। ইও বিভাগে যেটা আছে এখানেও সেই একই গল্প, তোমাকে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে, দেওয়া আছে 4টে, ডবল প্রশ্ন কিন্তু দেওয়া আছে। তাহলে প্রথম যেটা আছে সেটা হচ্ছে হিমবাহের ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি। তাহলে হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপগুলি তোমার দেখো প্রত্যেকটা প্রশ্নতেই, প্রতি বছরের প্রশ্নতেই কিন্তু এই নদী, হিমবাহ এবং বায়ু, এই তিনটের ক্ষয় সঞ্চয়জাত কোনো না কোনো ভূমিরূপ কিন্তু 100% আসবে। অতএব এগুলো কিন্তু তোমরা ঠিক করে একটু পড়বে। আর আরেকটা জিনিস, ক্ষয় আর তোমার হিমবাহ, নদী, এদের ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ কিন্তু অনেক সময় গুলিয়ে যায়, ঠিক আছে? অতএব নদী লিখতে গিয়ে হিমবাহ লিখো না, আবার হিমবাহ লিখতে গিয়ে নদী লিখো না, তাহলে কিন্তু নাম্বার 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো বলছে 3টি ভূমিরূপ বলেছে। তাহলে ক্ষয়ের ফলে দেখো প্রথম হিমবাহের ক্ষয়কার্যের ফলে সার্ক বা করির সৃষ্টি হয়। সার্ক বা করি সৃষ্টি হয়। এখানে তোমার ওই টেবিল আকৃতি যে ভূমিরূপ সেটাকে সার্ক বা করি বলছে। ছবি দেখো একটা ছবি দিলেই 3টে কভার করবে। এই ছবিটা দিলেই কিন্তু করি আছে, এরিটি আছে, পিরামিড চূড়া আছে, হলো। এবং এদের বৈশিষ্ট্য আছে খাড়া দেওয়াল, অর্ধবৃত্তাকার গর্ত, উটের কুড়ে ঘরের মতো অংশ, এগুলো তোমার বৈশিষ্ট্য। এরিটি কোনটাকে বলছে, যখন পাশাপাশি যখন দুটো করির সৃষ্টি হয় তখন সেটাকে দেখো। এখানে হিমবাহের উৎসমুখী ক্ষয়কাজের ফলে পর্বত শৃঙ্গে দুটি করির সৃষ্টি হলে তাকে আয়তন ক্রমশ বৃদ্ধি পেতে থাকলে মধ্যবর্তী সংকীর্ণ শিরা তীক্ষ্ণ প্রাচীরের মতো অংশটিকে এরিটি বলা হয়। অর্থাৎ এই অংশটিকে বলছে তোমার এরিটি, এই অংশটিকে বলছে ওরিটি। আবার যখন তোমার পিরামিড চূড়া কোনটাকে বলছে, পিরামিড চূড়াটা আবার বলছে কি, যখন পার্বত্য উপত্যকায় হিমবাহের উৎসমুখী ক্ষয়কার্যের অন্যতম নিদর্শন হল পিরামিড চূড়া। এই পর্বতে বিভিন্ন দিকে পাশাপাশি 3-4টি বিপরীতমুখী করির সৃষ্টি হলে সেগুলি ক্রমাগত মস্তক দেশের দিকে ক্ষয়প্রাপ্ত হয়ে একটি পিরামিডের মতো আকৃতির চূড়া গঠন করে। এর জন্য এর নাম হচ্ছে পিরামিড চূড়া বা হর্ন। তাহলে এই দেখো এই জায়গাটিকে বলছে পিরামিড চূড়া বা হর্ন। তাহলে এই ছবিটা দিলে কিন্তু 3টে তোমার কভার করে যাবে। এছাড়া তুমি করতে পারো ঝুলন্ত উপত্যকা। হ্যাঁ, প্রধান হিমবাহের সঙ্গে যখন উপহিমবাহগুলি এসে মিলিত হয় তখন প্রধান হিমবাহের উপরে এটা ঝুলন্ত অবস্থায় বিরাজ করে, তাই একে ঝুলন্ত উপত্যকা বলছে। তারপরে তোমার ইউ আকৃতির উপত্যকাকে হিমধনি বলা হয়, তোমার হিমবাহ উপত্যকাকে হিমধনি বলা হয়। তারপর ক্র্যাগ অ্যান্ড টেল, এগুলো কিন্তু তোমরা করতে পারো। যাই হোক, যেটা হবে যে কোনো 3টে তোমাদের দিলেই হবে। নেক্সট যেটা আছে ট্রপোস্ফিয়ার এবং আয়োনোস্ফিয়ারের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা তোমার একদম পুরোপুরি নতুন, ঠিক আছে? ট্রপোস্ফিয়ার এবং আয়োনোস্ফিয়ারের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। হ্যাঁ, দেখো এখানে ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য আছে, আয়োনোস্ফিয়ারের মধ্যে নেই, কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো ট্রপো কথাটির অর্থ হচ্ছে তোমার পরিবর্তন, তাহলে ট্রপোস্ফিয়ারের শব্দের অর্থ পরিবর্তন যুক্ত অশান্ত অঞ্চল। আর ওইদিকে আয়ন হচ্ছে তোমার আয়নিত, অর্থাৎ দ্রুত কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়, ঠিক আছে? তারপরে দেখো এখানে ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে 16 থেকে 18 কিলোমিটার এবং 20 থেকে এবং 2 মেরুতে 8 থেকে 9 কিলোমিটার উচ্চতায় কিন্তু এই স্তর বিস্তৃত। অন্যদিকে আয়োনোস্ফিয়ারটা কোথায় বিস্তৃত আমি তোমাদের দেখাই। এই দেখো আয়োনোস্ফিয়ারটা, এটাকে থার্মোস্ফিয়ারের অপর নাম হচ্ছে আয়োনোস্ফিয়ার। এটা 80 থেকে 600 কিলোমিটারের মধ্যে এরা বিরাজিত, ঠিক আছে? যেখানে তোমার ট্রপোস্ফিয়ারটা তোমার 12 কিলোমিটারের মধ্যে, সেখানে আয়োনোস্ফিয়ারটা কিন্তু 80 থেকে 600 কিলোমিটারের মধ্যে বিস্তৃত। থার্মোস্ফিয়ারের অপর নাম হয়েছে আয়োনোস্ফিয়ার। দেখো এখানে বলছে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে। হ্যাঁ, আর এখানে আয়োনোস্ফিয়ারে কিন্তু উচ্চতা বাড়লে উষ্ণতা দ্রুত হারে বাড়তে থাকে। এই যে গ্রাফটা দেখছো, এই গ্রাফটা হচ্ছে তাপমাত্রার গ্রাফ, ঠিক আছে? এখানে কিন্তু উষ্ণতাটা দেখো খুব দ্রুত হারে কিন্তু বাড়ছে থার্মোস্ফিয়ারে। তারপরে কি আছে, এই স্তরে ঝড় বৃষ্টি তুষারপাত প্রভৃতি ঘটনা ঘটে, কিন্তু আয়োনোস্ফিয়ারে তোমার ঝড় বৃষ্টি এসব কোনো ঘটনা ঘটে না। তাহলে এইরকম পার্থক্যগুলো কিন্তু তোমরা ট্রপোস্ফিয়ার এবং আয়োনোস্ফিয়ারের মধ্যে লিখে রাখতে পারো। তারপরে আছে বায়ুর চাপ বলের সাথে
নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক। এই প্রশ্নটা আগেও একবার এসেছে, আবার একবার তোমার এটা রিপিট হচ্ছে, আগেও কবারই এসেছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। বায়ু চাপ বলের সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক, যে তিনটি নিয়ত বায়ু প্রবাহ আছে, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু, এইটা তোমার এখানে সম্পর্কটা তোমার এখানে তুলে ধরতে হবে। তাহলে এই দেখো, প্রথমে বায়ুচাপ বলয়গুলি লিখতে হবে। এখানে কটা বায়ুচাপ বলয় আছে? নিরক্ষীয় 7টি বায়ুচাপ বলয় আছে। নিরক্ষীয় নিম্নচাপ, কর্কটীয় মকরীয় উচ্চচাপ, সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত দেশীয় তোমার নিম্নচাপ, আর সুমেরু এবং কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় হয়েছে। এইটা প্রথমে তোমাকে লিখতে হবে এবং তারপরে এটার সঙ্গে তোমাকে ছবিটা দিতে হবে। ছবিটা কোনটা হবে আমি তোমাদের বলে দিই। দেখো, এই ছবিটা দিতে হবে, এই ছবিটা, ঠিক আছে। এখানে দেখো তোমার 7টি চাপ বলয় সম্পর্কে দেওয়া আছে, আর এই যে তীর মতো দেওয়া আছে, এগুলো সবই হচ্ছে তোমার বায়ু। এইটুকুর মধ্যে যেটা প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে তোমার আয়ন বায়ু। তারপর এই দুটো বায়ু হচ্ছে তোমার পশ্চিমা বায়ু, এবং সব থেকে উপরে যে দুটো বায়ু এইতে প্রবাহিত হচ্ছে এগুলো হচ্ছে তোমার মেরু বায়ু হয়েছে। এবারে তোমার এদের মধ্যে সম্পর্কটা, এবার নিয়ত বায়ু দেখো, আয়ন, পশ্চিমা এবং মেরু তিনটে দেওয়া আছে। এবারে সম্পর্ক দেখো, আয়ন বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক, অর্থাৎ বায়ুটা যে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে দুটি উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে, সেই ভেদে এটা কিন্তু দুটো ভাগে ভাগ করছে। একটা হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু, একটা হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এরা পশ্চিমা বায়ুর সঙ্গে সম্পর্ক দেখো, উভয় গোলার্ধে উপক্রান্তীয় কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে দুপাশের মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে, অর্থাৎ উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে বায়ুটা প্রবাহিত হচ্ছে, এবং এটা 30 থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে আসছে, যার জন্য বায়ুকে দুটো ভাগে ভাগ করছে। একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, একটা হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। আবার মেরু বায়ুর ক্ষেত্রে একই, উভয় গোলার্ধে থাকা দুই মেরুকে কেন্দ্র করে দুটি মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে তারা মেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে 65 থেকে 80 ডিগ্রি অক্ষরেখার মধ্যে সারা বছর নির্দিষ্ট পথে প্রবাহিত হচ্ছে। একে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে উত্তর পূর্ব মেরুবায়ু, একটা হচ্ছে তোমার দক্ষিণ পূর্ব মেরুবায়ু, ঠিক আছে। আর ওই ছবিটা তোমাদেরকে দিতে হবে, ব্যাস হয়ে গেল। তাহলে এরপরে দেখো নিয়ত বায়ু প্রবাহের মধ্যে সম্পর্ক। এবার হচ্ছে জোয়ার ভাটার সৃষ্টির কারণ। আচ্ছা দেখো, জোয়ার ভাটার সৃষ্টির ক্ষেত্রে কিন্তু ওই চাঁদ এবং সূর্য, এই দুটোর মধ্যে চাঁদের ইয়েটাই প্রধান। তো তোমার দেখাই জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলো কি কি এখানে লেখা আছে। হ্যাঁ দেখো, জোয়ার ভাটার সৃষ্টির কারণ, প্রথমে হচ্ছে সৃষ্টি কিভাবে হয়, জোয়ার ভাটার সৃষ্টির কারণ না সৃষ্টি কিভাবে হয় কোনটা, জোয়ার ভাটা সৃষ্টির কারণ চিত্র সহ আলোচনা করা। জোয়ার ভাটা সৃষ্টির কারণ, আচ্ছা দেখো, জোয়ার ভাটা সৃষ্টির কারণ এখানে দুটো কারণ দেওয়া আছে। একটা পৃথিবীর ওপর চাঁদ এবং সূর্যের প্রভাব, তবে তার মধ্যে চাঁদের প্রভাব, এই দেখো লেখা আছে প্রধানত চাঁদের আকর্ষণে কিন্তু পৃথিবীর জলরাশি ফুলে ওঠে, এতে জোয়ার হয়। আর এখানে দেখো যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রটা কিন্তু তোমাদের দিতে হবে। এখানে তোমার জলরাশি ফুলে উঠছে, আর তার অপর দিকেও কিন্তু তোমার গৌণ জোয়ারের সৃষ্টি হচ্ছে, আর এই যে হচ্ছে তোমার চাঁদ, ঠিক আছে। আর হচ্ছে পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিক বল। পৃথিবীর আবর্তনজনিত গতির ফলে ভূপৃষ্ঠে একটা বিকর্ষ শক্তি বা কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয়। এর ফলে ভূপৃষ্ঠের জলরাশি বাইরের দিকে বিক্ষিপ্ত হয়ে তোমার জোয়ারের সৃষ্টি করে, হয়েছে। তাহলে এইটা গেল তোমার জোয়ার ভাটার সৃষ্টির কারণ। এরপর তাহলে আমাদের এটা হয়ে গেল ইমা বিভাগ। এবার আমরা পরের বিভাগে চলে আসছি 5.2 ইমা বিভাগে আবার আরও একটা পার্ট। তাহলে এখানে দেখো, এটাতেও তোমার দুটো প্রশ্নের উত্তর করতে হবে, দেওয়া আছে 4টে। তাহলে প্রথম যেটা আছে, উত্তর থেকে দক্ষিণ হিমালয় পর্বতমালা শ্রেণীভাগ করো এবং তাদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, ঠিক আছে। এই হিমালয় পর্বত জাতীয় যে সমস্ত ব্যাখ্যামূলক প্রশ্নগুলো থাকবে চেষ্টা করবে সেগুলোকে অ্যাভয়েড করার, ঠিক আছে। তার কারণ হচ্ছে এগুলোতে মানে মনে রাখতে বেশি হয়, আর এখানে তোমার পুরোটাই মুখস্থ, এখানে কিন্তু বোঝার কিন্তু কোনো জায়গা নেই খুব একটা। তো যাই হোক, তোমার যেটা ভালো মনে হবে করো। তো দেখো আমি দেখাই এখানে বলছে উত্তর থেকে দক্ষিণে, প্রশ্নটা কি দিয়েছে এখানে, উত্তর থেকে দক্ষিণে। দেখো এই যে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত পর্বত শ্রেণীর সম্পর্কে আলোচনা করো, হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে। হ্যাঁ, তাহলে প্রথমে কি আছে, টেথিস। একে 4টি ভাগে ভাগ করছে। একটা হচ্ছে টেথিস হিমালয়, হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়। প্রথমে টেথিস হিমালয় সম্পর্কে, তাহলে টেথিস হিমালয় সম্পর্কে দেখো, এই যে এইগুলো সম্পর্কে তোমাদেরকে মুখস্থ করতে হবে পরপর। এবং তারপরে দেখো আছে হিমাদ্রি হিমালয়। হিমাদ্রি হিমালয়ের ক্ষেত্রেও তোমার এই যে তোমার যে ইতিহাসগুলো আছে পরপর কটা ভাগে ভাগ করা হয় কি, এই সমস্তগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। তারপর আছে হিমাচল হিমালয়। হিমাচল হিমালয়ের যেগুলো আছে সেগুলো প্রায় তোমাদেরকে মুখস্থ করতে হবে। এবং সবশেষে আছে তোমার শিবালিক হিমালয়। আর এইটা করার পাশাপাশি তোমাদের ছবিটা যদি দিতে পারো, এই ছবিটা যদিও খুবই কঠিন কাজ, তো এটা তোমাকে দিতে হতে পারে, ঠিক আছে। তো আমি তোমাকে প্রথমে বললাম যে যখনই এরকম
এরকম টাইপের প্রশ্ন আসবে তখন সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো, কারণ এগুলো মুখস্থ করা খুবই মানে একটু জটিল ব্যাপার, মনে রাখাটাও জটিল ব্যাপার। তবে তোমাদের যেহেতু সাবস্টিটিউট দেওয়া আছে, তোমার দুটো জায়গায় 4টে প্রশ্ন দেওয়া আছে, তখন কিন্তু অন্যগুলো লেখার চেষ্টা করলে ভালো হবে, যেগুলো চিত্র দিয়ে তোমরা বুঝে নিজেরা লিখতে পারবে। আচ্ছা, তাহলে যাই হোক, আমাদের হিমালয় পর্বতমালার বৈশিষ্ট্য হয়ে গেল। এবার দেখো ভারতে ইক্ষু উৎপাদনের অনুকূল পরিবেশ, ঠিক আছে। তাহলে দেখো যে কোনো শস্য উৎপাদনের অনুকূল পরিবেশকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, একটা হচ্ছে অপ্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিকের মধ্যে পড়ছে তোমার ভূপ্রকৃতি, জলবায়ু এবং মৃত্তিকা, আর অপ্রাকৃতিকের মধ্যে পড়ছে তোমার শ্রমিক, পরিবহন, মূলধন এবং বাজার, ঠিক আছে। তো দেখো ইক্ষুর ক্ষেত্রে এগুলো কিভাবে তোমরা করবে সেটা আমি বলে দিই, এটা আমি স্ট্রাকচারটা বলে দিলাম। এবার দেখো প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রথমে দেওয়া হয়েছে জলবায়ু। তাহলে জলবায়ু কি দরকার, 20 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দরকার, আর 75 থেকে 150 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়, এটা মনে রাখলেই হবে। এবার আছে তোমার সামুদ্রিক হাওয়া, সামুদ্রিক লবণাক্ত আবহাওয়া, আখ গাছ বেড়ে ওঠার ক্ষেত্রে আখের রস মিষ্টতা বাড়ে, এবং পশ্চিম ভারতে বেশিরভাগ আখ উৎপাদন হয়। আর কুয়াশা বলছে, কুয়াশা, ধোঁয়াশা, তুষারপাত আখ এর ক্ষেত্রে খুবই ক্ষতি হয়। তারপর হচ্ছে মাটি, দেখো চুনযুক্ত দোআঁশ মাটি, কালো মাটি আখ চাষের ক্ষেত্রে বিশেষ উপযোগী। তারপর হচ্ছে ভূপ্রকৃতি আখ চাষের জন্য জল দাঁড়ালে চাষের ক্ষতি হয়, এই কারণে সামান্য ঢালযুক্ত সমভূমি আখ চাষের পক্ষে খুবই আদর্শ, তাই ভালো জল নিকাশি ব্যবস্থাযুক্ত জমির কিন্তু প্রয়োজন হয়। আর অর্থনৈতিক পরিবেশের মধ্যে কিসের প্রয়োজন হয়, অর্থনৈতিক পরিবেশের মধ্যে প্রথম যেটা আছে দেখো শ্রমিক, অর্থাৎ শ্রমিক কীরকম দরকার, আখের চারা রোপণ, ফসল কাটা প্রভৃতি কাজের জন্য প্রচুর নিপুণ এবং সুলভ শ্রমিক পাওয়া যায়, সেই জন্য কিন্তু জনবল প্রয়োজন হয়। তারপর হচ্ছে পরিবহনের সুবিধা, অর্থাৎ আখের রস থেকে গুড় বা চিনি যাই তৈরি হয়, সেগুলোকে কিন্তু তোমার একদিকে বাজারে নিয়ে যাওয়া, আর অন্যদিকে আখের রসের মিষ্টতা কমে যাওয়ার জন্য এখানে চিনি কলগুলিকে আখের চাষের জমি নিকটবর্তী স্থানে গড়ে ওঠানো হয়, ঠিক যেমন তোমার চা বাগানের সঙ্গে চা মিলগুলোকে তৈরি করা হয়। তারপর আসছে তোমার মূলধন যে আখ চাষের যে উর্বরতা দ্রুত নষ্ট করে দেয়, আখ জমির উর্বরতা নষ্ট করে দেয়, তাই প্রচুর সার প্রয়োগ করতে হয়। এছাড়া কীটনাশক প্রয়োগ করে জলসেচ করা হয়, সুলভ শ্রমিক নিয়োগ করার জন্য প্রচুর অর্থের দরকার হয়। আর বাজার এবং চাহিদা, অর্থাৎ চাহিদা তো আছে, আমাদের যেহেতু জনসংখ্যাপূর্ণ দেশ, চাহিদা নিয়ে কোনো অসুবিধা হয় না। তারপরে দেখো আছে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলি লেখো। তাহলে দেখো যে কার্পাস বয়ন শিল্প আছে, সেটা কিন্তু পশ্চিম ভারতে উন্নতি লাভ করছে। তার কারণটা কি, তার কারণ হচ্ছে তোমার পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ, অর্থাৎ দেখো পশ্চিম ভারতে কী হচ্ছে, তুলো উৎপাদক অঞ্চলগুলি পশ্চিম ভারতে রয়েছে, দেখো এখানে দেওয়া আছে সম্পর্কে লেখো। তাহলে কী আছে, মহারাষ্ট্র, গুজরাট, ভাদোদরা এই সমস্ত অঞ্চলে কিন্তু কার্পাস বয়ন শিল্প উন্নতি লাভ করছে। তার কারণটা কি, তার কারণ হচ্ছে ওই অনুকূল পরিবেশ, অর্থাৎ কার্পাস বয়ন শিল্পের যে অনুকূল মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা, এগুলো সবই কিন্তু মহারাষ্ট্র, গুজরাট এই দুটোই কিন্তু হচ্ছে তোমার পশ্চিম ভারতে অবস্থিত এবং গড়ে উঠছে। তার কারণ কি, তার কারণ হচ্ছে এখানে তোমার উৎপাদন, অর্থাৎ এই যে তোমার প্রাকৃতিক পরিবেশ এবং অপ্রাকৃতিক পরিবেশগুলো আছে, এগুলো সবই কিন্তু পাওয়া যায়। আর অন্যদিকে তোমার চাহিদা আছে এবং বন্দর টন্দর সুবিধা আছে, তাই কিন্তু এখানে তোমার বেশি পরিমাণে এটা গড়ে উঠছে কার্পাস বয়ন শিল্প। তারপর হচ্ছে ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। তাহলে দেখো নগর গড়ে উঠছে ভারতে, তার কারণ হচ্ছে প্রথম জনসংখ্যা বৃদ্ধিটা একটা কারণ। তো দেখো ভারতের নগর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। তো বলছে জীবন ধারণের উপযোগী নানা ধরনের অনুকূল পরিবেশে বিভিন্ন সময়ে জনসমাবেশের ফলে নগর গড়ে ওঠে। ভারতে নগর গড়ে ওঠার কারণগুলি হলো, প্রথম হচ্ছে প্রশাসনিক কেন্দ্র, হ্যাঁ, যে সমস্ত প্রশাসনিক কেন্দ্রগুলো আছে, অর্থাৎ জেলা সদর বা তোমার ধরো ক্যাপিটাল সিটি, এই সমস্ত জায়গাতে কিন্তু নগর প্রথমেই খুব বেশি বিকাশ লাভ করে শুধুমাত্র সুযোগ সুবিধার জন্য, হ্যাঁ। উদাহরণ হচ্ছে চণ্ডীগড়, ভোপাল, গান্ধীনগর প্রভৃতি ভারতের নগরগুলি প্রশাসনিক কারণে বিকাশ লাভ করেছে। তারপর হচ্ছে খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল, দেখো যে সমস্ত জায়গাতে খনিজ সম্পদ আছে, সেই সমস্ত জায়গাতে যদি প্রাকৃতিক পরিবেশ প্রতিকূল হয়, তবুও কিন্তু সেখানে তোমার জনসংখ্যা বিস্তৃতি লাভ করে, যেমন আসানসোল, ধানবাদ এইগুলো। তারপর আছে দেখো শিল্প কেন্দ্র, তাহলে যে সমস্ত স্থানে শিল্প গড়ে উঠেছে সেই সব স্থানে জীবিকা নির্বাহের সুযোগ থাকায় জনসমাগম ঘটেছে, এর ফলে স্থানগুলি ক্রমেই নানা নগর হিসাবে বিকাশ লাভ করেছে, যেমন জামশেদপুর, দুর্গাপুর প্রভৃতি। তারপর আছে বাণিজ্য কেন্দ্র, যেসব স্থানে পণ্য সামগ্রীর সমাবেশ হয় এবং ওই পণ্যের ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে, সেই সব স্থানে নগর গড়ে উঠেছে, যেমন হরিয়ানার হিসার, উত্তরপ্রদেশের হাপুর প্রভৃতি। এরপর আছে যোগাযোগের কেন্দ্র, দেখো যে সমস্ত জায়গায় যোগাযোগ খুব ভালো সেই সমস্ত জায়গাতে কিন্তু নগর গড়ে ওঠে, যেমন তোমার ভারতের যেসব স্থানে যোগাযোগের কেন্দ্র, অর্থাৎ বিভিন্ন দিক থেকে রেলপথ, সড়কপথ, জলপথ এসে মিলিত হয়েছে, সেই সব স্থানে নগর গড়ে উঠেছে। তারপর হচ্ছে তীর্থস্থান হচ্ছে কি, বড় বড় তীর্থস্থানে প্রচুর জনসমাগম ঘটে, এগুলি কিন্তু কালক্রমে নগরে পরিণত হয়েছে, যেমন হরিদ্বার, বারাণসী, গয়া, মথুরা, বৃন্দাবন প্রভৃতি। সবশেষে বলা যায়
নগর গড়ে ওঠার সময় উল্লিখিত কারণগুলির মধ্যে কোনো একটি প্রাধান্য বিস্তার লাভ করলেও পরবর্তী সময় অনেকগুলি কারণ সামূহিকভাবে নগরের উন্নতিতে সাহায্য করে। আর অন্যান্য কারণের মধ্যে কী কী আছে দেখো, শিক্ষা সংস্কৃতির কেন্দ্র, হ্যাঁ, কোনো জায়গায় যখন শিক্ষা সংস্কৃতি গড়ে ওঠে তখন সেখানে কালচারাল সিটি হিসাবে কিন্তু নগর গড়ে ওঠে। তারপর হচ্ছে ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান যেমন মুর্শিদাবাদ, আগ্রা, এগুলো। তারপরে পর্যটন স্থান যেটা বললাম দার্জিলিং, দীঘা। সামরিক কেন্দ্রের জন্য যেমন মিরাট, ব্যারাকপুর প্রভৃতি সামরিক প্রয়োজনে কিন্তু গড়ে উঠেছে। আর বন্দর হচ্ছে বড় বড় বন্দরকে কেন্দ্র করে নগর গড়ে উঠেছে, যেমন পারাদ্বীপ, হলদিয়া প্রভৃতি। আর পর্বত এবং সমভূমির সংযোগস্থল যেমন হরিদ্বার, অর্থাৎ পার্বত্য অঞ্চলে মানুষকে পরিষেবা দিতে কিন্তু সমভূমিতে শহর গড়ে উঠছে। তাহলে এটা হয়ে গেল তোমার নগর গড়ে ওঠার কারণ। এরপরে সব শেষে আছে তোমার ম্যাপ পয়েন্টিং। তাহলে ম্যাপ পয়েন্টিংয়ে এখানে কিন্তু দেখো কিছু নতুন নতুন এখানে কিন্তু দিয়েছে। হ্যাঁ, বিগত যে ম্যাপ পয়েন্টিংগুলো করলাম সেগুলো কিন্তু একটার সঙ্গে অন্যটার কিন্তু কিছু মিল ছিল, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দেখছি একটু ফারাকই দিয়েছে। একটু ঘুরিয়ে দিয়েছে ম্যাপ পয়েন্টিংটা। তো যাই হোক, জানা থাকলে ঘুরিয়ে দেখা সোজা দেখা অসুবিধা নেই। প্রথম যেটা আছে শিবালিক পর্বত। দেখো শিবালিক পর্বতটা কিন্তু এর আগে দেয়নি, এই জায়গাটা আছে শিবালিক পর্বত। এই দেখো এই জায়গাটিতে একেবারে ভারতের এই খোঁজ থেকে একদম নেপালের যে এই অংশটা আছে লম্বা করে চলে আসছে শিবালিক পর্বত। এটা হচ্ছে তোমার 1 নাম্বার, ঠিক আছে, শিবালিক পর্বত। তারপরে 2 নম্বর কী আছে, গোদাবরী নদী। দেখো গোদাবরী নদীটা হচ্ছে এই জায়গাতে, দক্ষিণ ভারতের গঙ্গা এবং দক্ষিণ ভারতের সব থেকে দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। এই জায়গাতে এসে তোমার এখানে মিলিত হচ্ছে, এরকম করে তোমার দেখাতে হবে। এগুলো গোদাবরী, এখানে 2 নাম্বার লিখে দিলে। নেক্সট হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। দেখো ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন, এখানে তোমার ম্যানগ্রোভ অরণ্য আছে। এছাড়াও ধরো তোমার উড়িষ্যাতে আছে, এগুলোতে আছে। তো এটা তোমার সব থেকে সহজ হবে, সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। তারপরে আছে কচ্ছের রণ। তাহলে কচ্ছের রণটা কোথায়, এই দেখো পশ্চিম ভারতে এই জায়গাটা হচ্ছে কচ্ছের রণ। এই যে পুরোটা সেট করা আছে এটা পুরোটাই হচ্ছে তোমার কচ্ছের রণ। তাহলে এখানে লিখলে কচ্ছের রণ এবং এখানে 4 নাম্বার মার্ক করে দিলে। তারপরে আসছে তোমার কচ্ছের রণের পরে একটি শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তাহলে শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল দেখো এই দক্ষিণ ভারতে হবে, তামিলনাড়ু এবং কেরালা এই অংশটা পুরোটাই হচ্ছে তোমার শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তাহলে এখানে লিখলে 5 নাম্বার শীতকালীন বৃষ্টি, তামিলনাড়ু এবং কেরালা হয়েছে। তারপরে আছে তোমার পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল রাজস্থান। এটা সহজ, তার কারণ মিলেট হয় তোমার যেখানে তাপমাত্রা বেশি, জলের পরিমাণটা কম। হ্যাঁ, কষ্ট সহ্যকারী শস্য হচ্ছে মিলেট। হ্যাঁ, ওই জোয়ার বাজরা রাগি এগুলো। তাহলে এখানে তোমার রাজস্থানের জায়গাটা মার্ক করে দিলে, রাজস্থান মিলেট উৎপাদক অঞ্চল, এখানে লিখলে 6। ঠিক আছে। তারপরে দেখো কি আছে, পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হলদিয়া। দেখো এরকম জায়গাতে আছে হলদিয়া, এখানে লিখলে হলদিয়া। বন্দর অর্থাৎ সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে আছে হলদিয়া, এটা পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। তারপর আছে তোমার একটি শুল্কমুক্ত বন্দর মুম্বাই। দেখো এই যে মুম্বাই বন্দর আমাদের সকলের খুবই পরিচিত, এই জায়গাতে হচ্ছে মুম্বাই ট্যাক্স ফ্রি পোর্ট, এখানে লিখলে 8 নাম্বার হয়েছে। নেক্সট হচ্ছে তোমার ভারতের সিলিকন ভ্যালি, এটা কিন্তু বলা হয় ব্যাঙ্গালোরকে। দেখো এই জায়গাতে আছে, এই জায়গাতে আছে তোমার ব্যাঙ্গালোর। হলো, ব্যাঙ্গালোর লিখলে এখানে 9 নাম্বার দিয়ে দিলে, আর এখানে ব্র্যাকেটে লিখলে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বা ভারতের সিলিকন ভ্যালি। তারপর আছে উত্তর রেলের সদর দপ্তর দিল্লি। হ্যাঁ, দিল্লি, নিউ দিল্লি। এখানে দেখো তোমার যে নিউ দিল্লি যে জায়গাটা আছে সেটা মার্কেট করবে নিউ দিল্লি। এখানে তোমার বরোদা হাউস হেডকোয়ার্টার, বরোদা হাউস হচ্ছে হেডকোয়ার্টার অফ নর্দার্ন রেলওয়ে, এটা 10 নাম্বার। ঠিক আছে। তাহলে দেখো সবগুলোই মোটামুটি হয়ে গেল। ম্যাপ পয়েন্টিং, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, সব প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে দিলাম, কীভাবে করতে হয় সেটাও তোমাদের বললাম। দেখো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো যাতে বন্ধুরাও এই সুযোগ নিতে পারে, দেখে নিজেকে সমৃদ্ধ হতে পারে। আর সাবস্ক্রাইব করে রাখো, যে তাতে যখনই আমি ভিডিও দেবো তখন কিন্তু প্রথমেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং বুঝতে সুবিধা হবে। তাহলে এতটা পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।